হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বং ক্লাসরুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই চ্যানেলে নতুন হলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, এই রেড বাটনে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসের অর্থাৎ পার্ট 6, বিষয় সপ্তম শ্রেণীর গণিত। একবার কমপ্লিট কোয়েশ্চেনটি দেখে নাও। 1 নম্বরে রয়েছে এমসিকিউ 4টি কোয়েশ্চেন, 2 নম্বরে সত্য মিথ্যা বা ট্রু ফলস 4টি, 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে 3টি এবং 4 নম্বরে একটি করতে হবে যেখানে 2টি অপশন দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্নটি দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ এর 1-এর দাগে যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে এ ট্রেনটির নিজের দৈর্ঘ্য, বি সেতুর দৈর্ঘ্য, সি ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য এবং ডি সেতুর দৈর্ঘ্য মাইনাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। দেখো এটি মনে করো সেতু। এখন একটি ট্রেন এই রকম ধরা রয়েছে। সেতু অতিক্রম করতে হলে ট্রেনটিকে এই স্থান থেকে শুরু করতে হবে যেখান থেকে সেতুটি শুরু হয়েছে এবং এখান থেকে ট্রেনটিকে অতিক্রম করতে হবে পুরোপুরি সেতুটি প্লাস তার সঙ্গে আরও ট্রেনের দৈর্ঘ্যের সমান ডিস্টেন্স। কারণ দেখো ট্রেনটি যখন এই রকম জায়গায় আসছে, দেখো এই যদি ট্রেনের সম্মুখ ভাগ হয় তাহলে এই স্থানটি যখন গিয়ে এই রকম জায়গায় দাঁড়াবে তখন সেতুটিকে পুরোপুরি অতিক্রম করা হয়ে যাবে। এক্ষেত্রে ট্রেনটিকে কতটা অতিক্রম করতে হচ্ছে, দেখো সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। অপশান সি অ্যান্সার, ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এরপর 2-এর দাগে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু দৈর্ঘ্য স্কোয়ার, বি বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি, সি হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য প্লাস উচ্চতা এবং ডি হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো এই ত্রিভুজের এই অংশটিকে বলা হয় ভূমি এবং এটিকে বলা হয় উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, অর্থাৎ অপশান ডি। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা আমরা সবাই জানি, এর অ্যান্সার সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, একটা ছবি দেওয়া রয়েছে, এই চিত্র দেখে বলতে হবে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ যথাক্রমে বলে 4টি অপশন দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখব রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হয় এবং তারপরে জমির প্রস্থ নির্ণয় করব। তো প্রথমে দেখো রাস্তা সহ জমির দৈর্ঘ্য, এই চিত্র থেকে প্রথমত এটি হলো জমি, এই জমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, 20 মিটার। এখন রাস্তা সহ জমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। রাস্তাটি 3 মিটার চওড়া, অর্থাৎ এই দিকে 3 মিটার, এখানে 3 মিটার, এদিকেও 3 মিটার এবং এই সাইডেও 3 মিটার, প্রতিদিকেই 3 মিটার করে চওড়া। তাহলে জমির দৈর্ঘ্য 20 মিটার। এখন রাস্তা সহ জমির দৈর্ঘ্য তাহলে কি হবে, দেখো রাস্তা সহ জমি অর্থাৎ এই জমির দৈর্ঘ্য তো থাকছেই, তার সঙ্গে এই 3 মিটার এবং এই 3 মিটার, অর্থাৎ দুবার 3 মিটার যোগ করতে হবে আমাদের। তাহলে 20 + 3 + 3 ইকুয়াল টু 26 মিটার। নেক্সট বলেছে রাস্তা বাদে জমির প্রস্থ কত। তাহলে রাস্তা বাদ দিয়ে জমির প্রস্থ নির্ণয় করার জন্য প্রথমে দেখো এখানে প্রস্থ দেওয়া রয়েছে 21 মিটার। এক্ষেত্রে রাস্তা সহ জমির প্রস্থ দেওয়া রয়েছে 21 মিটার। এখন রাস্তা বাদে জমির প্রস্থ অর্থাৎ এই অংশটুকু আমাদের নির্ণয় করতে হবে। উপরে রাস্তা 3 মিটার বাদ যাবে এবং নিচেও রাস্তা 3 মিটার বাদ যাবে টোটাল 21 থেকে, অর্থাৎ 21 থেকে দুবার 3 মিটার করে বাদ দিতে হবে। সুতরাং 21 - 3 -3, তাহলে 21 - 6 করলে হয় 15 মিটার। সুতরাং অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। এরপর 2-এর দাগে সত্য মিথ্যা লেখো বা ট্রু ফলস। 1 নম্বরে দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখো। অর্থাৎ এইভাবে স্তম্ভের মাধ্যমে, দুটি স্তম্ভের মাধ্যমে যে চিত্র অঙ্কন করা হয় তাকে দ্বিস্তম্ভ লেখো বলা হয়। বক্তব্যটি সত্য, পাশে লিখে দেবে সত্য ব্র্যাকেটে ট্রু। 2 নম্বর, প্রথম ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি/ঘন্টা। ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে x - y কিমি। দেখো এই বরাবর একটি ট্রেন যাচ্ছে যার গতিবেগ x কিমি/ঘন্টা এবং বলা হয়েছে পরস্পর বিপরীত দিকে চলছে এর সঙ্গে আরও একটি ট্রেন যার গতিবেগ y কিমি/ঘন্টা। এখন 1 ঘন্টায় যে দূরত্ব যায় সেটাকেই বলা হয় গতিবেগ। সুতরাং এদের গতিবেগ কি হবে, x
প্লাস ওয়াই কিমি, কিন্তু এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই কিমি, সুতরাং বিবৃতিটি মিথ্যা। এরপর 3 একটি চিত্র দেওয়া রয়েছে 1 ও 2 কোণজোড়াকে একান্তর কোণ বলা হয়। দুটি সরল রেখাকে এইভাবে একটি ছেদক ছেদ করলে এই যে বিপরীত কোণ দুটি উৎপন্ন হয় এদেরকে বলা হয় একে অপরের একান্তর কোণ। সুতরাং এক্ষেত্রে 1 এবং 2 একান্তর কোণ নয়, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। এরপর 4, এক্স এর যে কোনো মানের জন্য এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়, তাই এটি একটি অভেদ। দেখো এক্স এর যে মানই দেওয়া হয় না কেন বাম পক্ষে এবং ডান পক্ষে একই মান আসছে, তো এটি অবশ্যই একটি অভেদ, সত্য। নেক্সট, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3 দাগে 1 √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো অ্যান্সার দেখো, √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। আমরা 2 এর বর্গমূল করব, কিন্তু এইভাবে 2.6টি 0 নেব। কেন? দেখো 6টি 0 এর জন্য দশমিকের পরে 3টি অঙ্ক আসবে, আর সেখান থেকে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে পারবো। তাই যত দশমিক স্থান বলবে তার থেকে এক ঘর বেশি, অর্থাৎ 3টি সংখ্যার ক্ষেত্রে বর্গমূল করতে গেলে তার দ্বিগুণ সংখ্যক 0, এক্ষেত্রে 6টি 0 নিতে হবে। কমপ্লিট হয়ে গেলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে দেখো এর বর্গমূল করা যাক। বর্গমূল করার জন্য এই দিক বরাবর দশমিক সংখ্যাগুলোর পরে 2টি করে 0 একসঙ্গে নামাতে হয়। তো প্রথমে রয়েছে 2, 2 এর থেকে ছোট 1ই হয়, যার বর্গ 1। এই স্থানে লিখতে হয় এই সংখ্যাটির দ্বিগুণ, তাহলে 1 এর দ্বিগুণ 2, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, আর 2টি 0 একসঙ্গে নামে। আর অবশ্যই যেহেতু এখানে 2 পয়েন্ট ছিল তাই 1 এর পরে দশমিক দেব। এখন এই স্থানে এমন একটা সংখ্যা বসাবো যেটি এখানেও বসাবো, এবং এই সংখ্যার সঙ্গে এই কমপ্লিট সংখ্যাটি গুণ করার ফলে 100 এর থেকে কম কোনো সংখ্যা পাবো আমরা, বা 100ও পেতে পারি। তো আমরা এখানে যদি 4 নিই, এখানেও 4ই লিখব। এই 24 এর সঙ্গে 4 গুণ করলে হয় 96, এখানে লিখব 96, বিয়োগ করলে হয় 4, আবারও 2টো 0 নামবে। এই স্থানে 1.4 এটাকে 14 ভেবে 14 এর দ্বিগুণ কত হয় 28, এখানে লিখব। এবং এই স্থানে একইভাবে এমন সংখ্যা বসাবো যেটি এই স্থানেও বসাবে এবং গুণ করা হবে, এই 400 এর মধ্যে থাকবে। তো দেখো এখানে যদি আমরা 1 দিই, এখানেও 1 দেব, তাহলে 281 400 এর মধ্যে থাকবে। এখানে যদি আমরা 2 দিতাম তাহলে কি হতো দেখো, 2 ইন্টু এখানেও তাহলে 2 হতো, 282 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 564 হয়ে যাচ্ছে। যেহেতু 400 এর মধ্যে থাকতে হবে তাই ওখানে আমরা 1 দিলাম, বিয়োগ করলে কত হয় 119। এখন আবারও এই 2টি 0 নিচে নামবে, তাহলে পাশে 2টি 0 দিলাম। এখানে রয়েছে 141, তাহলে এর দ্বিগুণ আমরা আবার লিখব। এর দ্বিগুণ হয় কত 282, তাহলে এখানে লিখব 282। এবং একইভাবে এইখানে এমন একটি সংখ্যা দেব যেটিকে এই স্থানে বসাবো এবং পুরোটির সঙ্গে গুণ করব, যাতে এর থেকে কম কোনো সংখ্যা পাই বা এই সংখ্যাও পেতে পারি। এখানে যদি আমরা 4 দিই তাহলে এখানেও 4 দিতে হবে। দেখো এখন 2824 এর সঙ্গে 4 যদি গুণ করি 11296, বিয়োগ করলে হয় 407। প্রশ্নে চেয়েছিল 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এখানে দশমিকের পরে 3টি সংখ্যা এসছে, তাহলে এটিকে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করতে পারবো কিভাবে। রয়েছে 1.414, আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। এই 4টা যেহেতু 5-এর থেকে কম রয়েছে তাহলে এটার আসন্ন মান হবে 1.41, 4টা যেহেতু 5-এর থেকে কম। √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1.41। এরপর নেক্সট কোয়েশ্চেন 2 এর দাগে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। অ্যান্সার, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো 4টি শর্ত রয়েছে।
নাম্বার 1 বাহু 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 অর্থাৎ সাইড সাইড সাইড, সেই জন্য এস 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 লেখা যায় ব্র্যাকেটে। নাম্বার 2 বাহু কোণ বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড অর্থাৎ এস এ এস। 3 কোণ কোণ বাহু, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা এ এ এস। এবং 4 সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। অ্যান্সার দেখো, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 8টাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 2। সুতরাং 8xyকে লিখছি 4xy ইন্টু 2 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে পাশে রেখে দিচ্ছি। এখন আমরা কি জানি 4xy এরও ফর্মুলা রয়েছে এবং 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরও ফর্মুলা রয়েছে। 4xy এর ফর্মুলা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। 4xy এর ফর্মুলা হলো এটা। এখন 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মুলাটা আমরা লিখব, তাহলে এই গুণটা লিখছি ইন্টু এই ফর্মুলাটা কি, এইটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন কোয়েশ্চেনে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 দেওয়া রয়েছে এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া রয়েছে। এক্স প্লাস ওয়াই এর স্থানে লিখছি তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে আবার 5 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 5 স্কোয়ার অর্থাৎ 25 minus 1 into 25 plus 1 equal to 24 into 26। দেখো গুণ করলে 624, আনসার 624। 4 দাগে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি ইকুয়াল টু 5.5 সেমি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রথমেই বিসি ইকুয়াল টু 5.5 সেমি। এখন 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণ দুটি আমরা একবার এঁকে নেব কম্পাসের সাহায্যে। তো তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আমি এখানে পেন দিয়ে করছি বোঝার সুবিধার জন্য। প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে 60 ডিগ্রির জন্য এইভাবে ছেদ করাবে সরলরেখার উপরে। তারপরে ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এই যে ছেদ বিন্দু পাওয়া গেল যোগ করে দিলে আমরা পেয়ে যাব 60 ডিগ্রি কোণ এবিসি। এরপর কোণ এসিবি 30 ডিগ্রি ছিল, তো 30 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে আমরা একইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর ওই একই মাপ নিয়ে এই যে ছেদবিন্দু এটা হলো 60 ডিগ্রি এর জন্য, তো 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি এর অর্ধেক। সুতরাং বৃত্তচাপ একটা মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে এবং এই বিন্দুতে বসিয়ে ওই একই বৃত্তচাপে একটি ছেদবিন্দু পাবো। এই যে ছেদবিন্দুটি পেলাম এই বিন্দুটির সঙ্গে যোগ করলে আমরা পেয়ে যাব 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ এসিবি। এখন প্রথমেই একটি বড় সরলরেখা অঙ্কন করব, সেখান থেকে বিসি এর মাপ নিয়ে কম্পাসের সাহায্যে আমরা এই সরলরেখার উপরে বিসিটাকে এঁকে নেব। এবিসি কোণ ছিল 60 ডিগ্রি, তাহলে এই বি বিন্দুতে এখানে হবে 60 ডিগ্রি। তো কম্পাসের সাহায্যে প্রথমে এই বৃত্তচাপের মাপটা আমরা নিয়ে একবার এখানে অঙ্কন করব। এরপর ওই একই মাপ অর্থাৎ এই মাপটা নিয়ে এখানে অঙ্কন করার পরে এই বিন্দু দুটি অ্যাড করে দিলে হয়ে যাবে 60 ডিগ্রি। এটা সরাসরিও করা যেত, তাও একবার দেখানো হলো। একইভাবে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই বৃত্তচাপের মানটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই দিকে সরলরেখাতে ছেদ করিয়ে এইভাবে টানলাম। তারপরে বৃত্তচাপের এই মানটুকু নিয়ে এই বিন্দুতে বসিয়ে এইভাবে যে ছেদ বিন্দুটি পেলাম তার সঙ্গে সি বিন্দু যোগ করে আমরা বাড়িয়ে দিলাম। এখানে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এই হলো এবিসি ত্রিভুজ। লিখে দেবে অতএব এবিসি হলো নির্ণেয় ত্রিভুজ। এরপর 4 দাগের অথবার অঙ্কটি 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো, অর্থাৎ গতিবেগ কিলোমিটার পার ঘন্টাতে নির্ণয় করতে হবে। অ্যান্সার দেখো, রেলগাড়ির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 90 মিটার। ট্রেনটি স্তম্ভকে অতিক্রম করার অর্থ দেখো, একটি স্তম্ভকে যদি কোনো ট্রেন অতিক্রম করে অর্থাৎ ট্রেনটি ধরো এইরকম প্রান্তে ছিল, স্তম্ভকে অতিক্রম করা মানে ট্রেনটি এই রকম পজিশনে চলে এলো এখন। সুতরাং এক্ষেত্রে কোনো ডিস্টেন্সই হলো না আলাদাভাবে, শুধুই ট্রেনের দৈর্ঘ্যটাই হলো দূরত্ব। সুতরাং এক্ষেত্রে দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য যা তাই, অর্থাৎ 90 মিটার।
আর সময় বলেছে 25 সেকেন্ড, 25 সেকেন্ডে স্তম্ভকে অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি 25 সেকেন্ডে ট্রেনটি 90 মিটার গিয়েছে, যেহেতু নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। এখন গতিবেগ নির্ণয় করতে হবে। তো আমরা জানি গতিবেগ সমান দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব দেওয়া ছিল 90 মিটার, তাহলে 90 ভাগ সময় ছিল 25 সেকেন্ড, 25। এটা হলো মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কিলোমিটার পার ঘন্টায়। দেখো 90 মিটার, এই মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 25 সেকেন্ড ছিল, সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 25-এর নিচে এইখানে 3600 হবে। সুতরাং এটা উপরে চলে যায়, লবে 3600 গুণ হয়। আর এখন একক হয়ে গেল কিমি পার ঘন্টা। এখন দেখো একটা জিরো কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5, 90কে 5 দিয়ে কাটলে 18, 360কে 5 দিয়ে কাটলে 7 35, 10, 2, তাহলে ইকুয়াল টু 18 ইন্টু 72/100। এইভাবে রাখলাম কারণ আমরা লবের সংখ্যা দুটি গুণ করে 0.2 ঘর আগে বসিয়ে দেব। ইকুয়াল টু হলো 1296 ভাগ 100, হরে 100 অর্থাৎ 0.2 ঘর আগে বসবে, 12.96 কিমি পার ঘন্টা। অতএব ট্রেনটির গতিবেগ 12.96 কিমি পার ঘন্টা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।